এই যে শীত চলে গেছে, শীত চলে যাওয়ার পর দেখা যাচ্ছে আমাদের পুকুরে আরগুলাস বা আরগুলেসিস অথবা দেখা যাচ্ছে উকুন, এই উকুন রোগের কিন্তু খুব প্রাদুর্ভাব তৈরি হয়ে গেছে। এতে করে দেখা যাচ্ছে আমাদের অনেক খামারে কিন্তু লোকসানে পড়তেছেন। কারণ কি, এই উকুন রোগ যখন মাছের দৈরে ফেলতে যায় সেক্ষেত্রে মাছ অস্বস্তিতে থাকে, মাছ সঠিকভাবে সাঁতার কাটে না, মাছ উল্টাপাল্টা সাঁতার কাটে, এতে করে খাবারের দিকে অরুচি তৈরি হয়, অন্যদিকে মাছগুলো একটা সময় নিস্তেজ হয়ে মারা যায়। এইসব কারণে কিন্তু উকুন রোগটা কিন্তু সমাধান করতে হবে, এবং শীতের পরবর্তী সময় এই রোগটা কিন্তু খুব বেশি প্রকট হয়ে ধারণ করে। এই রোগটা কেন আসতেছে এবং এর প্রতিকার কি, এবং কি ভবিষ্যতে যাতে এই রোগটা না হয় সেই জন্য আমরা কি কি ব্যবস্থাপনা নিতে পারবো সেই সম্পর্কে জানতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথম আসেন যে এই উকুন রোগটা প্রত্যেকটা প্রাণীর শরীরে হইতে পারে। মানুষের মাথা থেকে শুরু করে বিভিন্ন প্রাণীতেই এই রোগটা হয়ে থাকে, মাছের ক্ষেত্রেও এই রোগটা হয়ে থাকে। এখন দেখা যাচ্ছে এই রোগটা আমাদের সচরাচর সবারই পরিচিত হওয়ার কথা, তবে দেখা যাচ্ছে আমাদের অনেক খামারে বুঝতেই পারে না আসলে উকুন রোগটা হলে কি করতে হবে বা উকুন রোগ হয়েছে কিনা সেটা আমরা অনেকেই বুঝি না। তো আমাদের আগে বুঝতে হবে যে উকুন জিনিসটা কিভাবে মাছের আক্রমণ করে সেটা আমাদের বুঝতে হবে। প্রথমে আসেন যে এই উকুন রোগটা এক ধরনের পরজীবী, এরা কি করে চ্যাপ্টা শোষক থাকে, এবং কি এই উকুন দেখতেও চ্যাপ্টা। এই চ্যাপ্টা প্রাণী কি করে মাছের শরীরের সাথে একদম সূক্ষ্মভাবে লেগে থাকে, এই কারণে অনেক সময় কিন্তু এইটাকে দেখা যায় না। কিন্তু এরা কি করে থাকে, এরা এই পাখনার আশেপাশে এরা কিন্তু বসবাস করে, এবং কি এরা এদের শোষক দ্বারা মাছের রক্ত খেতে থাকে। আপনার পুকুরে মাছ যদি উকুনে আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন কি মাছগুলো উল্টাপাল্টা সাঁতার কাটতেছে, অথবা দুপুরবেলার দিকে দেখবেন কি এই মাছগুলা লেজ বাইরে যাচ্ছে বিভিন্ন ধরনের সাপোর্টের সাথে, অর্থাৎ আপনার পুকুরে যে বাঁশ গাড়া আছে বা আপনার পুকুরে দেখবেন যে আপনার কিছু ডালপালা ছেড়ে রাখছেন, এর সাথে কিন্তু মাছ তার লেজ বাইরে থাকে একটা অস্বস্তি বোধ করার কারণে। কারণ কি এই উকুন রোগটা এক ধরনের অস্বস্তিকর রোগ, এবং কি এটা মাছের আসলে কিন্তু ক্ষতি করে থাকে। পাশাপাশি যে জায়গাতে উকুন ধরে রাখছিল ওই জায়গাতে কি হয়, একটা সময় ক্ষত তৈরি হয়ে যায়, আর ক্ষত তৈরি হয়ে গেলে একটা সময় মাছ নিস্তেজ হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, এবং কি এই মাছগুলা মারা যায়। বিশেষ করে রুই জাতের মাছের ক্ষেত্রে এই রোগটা বেশিরভাগ হয়ে থাকে, পাশাপাশি অন্যান্য মাছের ক্ষেত্রেও হয়ে থাকে। তবে আমরা রুই জাতের মাছগুলো যেহেতু বড় সাইজ করে থাকে, এবং এই মাছের যদি আইস আছে, এইসব জাতীয় মাছের ক্ষেত্রে এই উকুন রোগটা বেশি হয়ে থাকে। দেখা যাচ্ছে বিভিন্ন কারণে কিন্তু মাছের উকুন হইতে পারে। তার ভিতরে প্রথম যে কারণটা থাকে সেটা কি, আমাদের পুকুরে প্রচুর পরিমাণে যদি জৈব পদার্থ থাকে, অর্থাৎ আমরা অধিক পরিমাণ সার ব্যবহার করছি, অধিক পরিমাণ পুকুরে প্লাঙ্কটন তৈরি হয়েছে, সেই প্লাঙ্কটন গুলো মরে গেছে, অথবা দেখা যাচ্ছে পুকুরের পরিবেশটা 12টা বাজে আছে, এইসব কারণে কিন্তু আমাদের পুকুরে মাছের উকুন রোগটা হইতে পারে। এর পাশাপাশি আমরা অনেকে কি করি, মুরগি লিটার ব্যবহার করি। মুরগি লিটার ব্যবহার করলে পুকুরের পরিবেশ 12টা বাজে যায়, পুকুরের পানি কালো কুচকুচে হয়ে যায়, এইসব পুকুরে কিন্তু দেখা যাচ্ছে উকুন রোগটা হওয়ার প্রাদুর্ভাবটা অনেক বেশি থাকে। এর পাশাপাশি আমরা অনেক বছর যাবো পুকুর সংস্কার করি না, এইসব কারণে কিন্তু পুকুরে উকুন হইতে পারে। ফার্মেন্টেড খাদ্য ব্যবহার করি, অনেক সময় আমরা কি করি 2 দিন 5 দিন 7 দিন এরকম করে খাবারটাকে ভিজিয়ে রেখে দিই, রাখার পরে একটা সময় খাবারটা প্রয়োগ করি, এতে করে এই জায়গাতেও বিভিন্ন ধরনের পরজীবী জন্মানোর একটা সম্ভাবনা থাকে। তার পাশাপাশি আমরা কি করি, জাল টানি, অর্থাৎ আমরা এক পুকুরে জাল নিয়ে এসে আরেক পুকুরে টানতেছি। একটা পুকুরে উকুন আছে আর একটা পুকুরে উকুন নাই, কিন্তু কি হবে, এই জালের মাধ্যমে এক পুকুর থেকে আরেক পুকুরে উকুনটা কিন্তু সংক্রমিত হইতে পারে, অন্য পুকুরে কিন্তু সাপ্লাই হইতে পারে। এর পাশাপাশি আমরা আমাদের পুকুরে কি করে থাকি, তলদেশে অনেক সময় ইট বা বিভিন্ন ধরনের ইটের খোয়া এই জাতীয় জিনিসপত্র কিন্তু আমরা পুকুরে ফেলে রাখি। এর পাশাপাশি আমরা কি করে থাকি, পুকুরে বাঁশ গেড়ে দিয়ে থাকি। এইসব জায়গাতে কি করে উকুন তাদের আশ্রয়স্থল খুঁজে পায়, এই জায়গাতে তারা ডিম পারে, আর ডিম পারলে এই জায়গা থেকে তাদের বংশ পরম্পরা বা বংশ বিস্তারটা দ্রুত সময় হয়ে থাকে। এর পাশাপাশি আমরা কি করি, প্রতিনিয়ত ভেজা খাবার বা লিকুইড খাবার এটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি, এইসব কারণে কিন্তু পুকুরে উকুন হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ আমরা যখন কার্গোতে মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের পুকুরে লিকুইড খাবার বা ভেজা খাবারটা বেশি ব্যবহার করা হয়, এতে করে দেখা যায় কার্গোতে মাছের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়ে থাকে। আমরা কি করছি, অন্য একটা পুকুর থেকে বা অন্য কোনো খামারের কাছ থেকে আমরা মাছ কিনে নিয়ে এসে আমার পুকুরে ছাড়লাম, আমার পুকুরে কোনো উকুন ছিল না, কিন্তু অন্য খামারের পুকুরে উকুন ছিল, সেই উকুন নালা মাছ আমার পুকুরে আসলো, এতে করে কিন্তু রোগটা কিন্তু সংক্রমিত হয়ে যাওয়ার একটা চান্স থাকে। এর পাশাপাশি আমরা কি করে থাকি, পুকুরে অতিরিক্ত পরিমাণ সার ব্যবহার করি। শীতের পরবর্তী সময় মাছটা দ্রুত বড় করতে হবে, এই চিন্তা করে আমরা কি করি, পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি করতে হবে। প্রাকৃতিক খাবার তৈরি করতে আমরা অতিরিক্ত সার ব্যবহার করি, এইসব কারণে কিন্তু পুকুরে উকুন রোগটা হয়ে থাকে। আমরা কি করি, বিভিন্ন হ্যাচারি থেকে আমরা ছোট রেণু কিনে নিয়ে আসি বা ধানি পোনা কিনে নিয়ে আসি। এই ধানি পোনা বা রেণু পোনা যখন কিনে নিয়ে আসতেছি, এটা অবশ্যই উৎপাদন করা হচ্ছে কোন একটা হ্যাচারি থেকে, তাই না? ওই হ্যাচারিওয়ালারা বারংবার ব্রুড মাছের পুকুরে জাল টানতে থাকে, আর বারংবার যখন জাল টানা হয় সেক্ষেত্রে দেখা যায় ওই মাছের পুকুরের পরিবেশে 12টা বেজে যায়, অনেক সময় দেখা যায় মাছের রোগটা হয়ে যায়, অনেক সময় দেখা যায় এই ব্রুড মাছের পুকুরে এই উকুন রোগটা ছড়ায় যায়। এই জন্য দেখা যায় বারংবার জাল টানাটা নিষেধ করা হয়, কিন্তু হ্যাচারিওয়ালা তো জাল না টানে তো উপায় নেই, হ্যাচারিওয়ালাদের বারংবার জাল টানতে হয়। আর এতে করে যখন ব্রুড মাছের শরীরে যখন রোগটা ছড়ায় যায়, তখন দেখা যায় এর থেকে যখন বাচ্চা সংগ্রহ বা ডিম সংগ্রহ করা হচ্ছে, এই ডিম বা বাচ্চা এই দুটারই কিন্তু ওইরকম ভাবে পরিস্ফুটিত হয় না, পরিস্ফুটিত হওয়ার চান্স অনেকাংশে কমে যায়। আবার যারা পরিস্ফুটিত হয়, অর্থাৎ ডিম থেকে বাচ্চা বা রেণু উৎপাদন হলো, সেই রেণুটাও দেখা যায় অনেক সময় দুর্বল হয়ে যায়, আর দুর্বল রেণু দূরে পরিবহন করাটা ক্ষেত্রে দেখা যায় লোকসানের কারণ হয়ে যায়। অনেক খামারে আছেন যারা রেণু কিনে নিয়ে আসছেন, মাছ বড় হচ্ছে না, এইসব কারণেও কিন্তু থাকতে পারে। এই জন্য বলবো যে যখন আপনি রেণু কিনতেছেন, ধানি পোনা কিনতেছেন, সেই সময় অবশ্যই আপনাকে জেনে বুঝে নিতে হবে এই যে রেণুটা আপনি নিয়ে আসছেন বা ধানি নিয়ে আসছেন বা আপনি পোনা কিনে নিয়ে আসছেন, এই রেণু বা ধানির যে ব্রুড মাছ ছিল সেগুলো রোগমুক্ত ছিল কিনা, সেই মাছের কোনো
সমস্যা ছিল কিনা সেসব জেনে বুঝে আপনাকে পোনা সংগ্রহ করতে হবে। এর পাশাপাশি আমাদের পুকুরে দেখা যায় অনেক সময় আগাছা পরিষ্কার করি না, প্রচুর পরিমাণে আগাছা থাকে, এই আগাছা থেকেও কিন্তু পুকুরের পরিবেশ নষ্ট হয়, আর এসব কারণে কিন্তু পুকুরে উকুন রোগটা ছড়াই দিতে পারে। আপনার পোনার পরিমাণ যদি 1 লক্ষ পিসের উপরে হয় এবং কি আপনি যদি এপ্রিল মাসে পোনা নেওয়ার জন্য প্রস্তুতি থাকেন, সেক্ষেত্রে রয়েছে আপনার জন্য 5 থেকে 10% পর্যন্ত ছাড়। বিগত 3 মাসে যারা এসে তেলাপিয়ার পোনা বুকিং করছেন তাদের পোনা মার্চ মাসের 14 তারিখ থেকে নিয়ে 27 তারিখের ভিতরে ইনশাআল্লাহ ডেলিভারি হবে। যেহেতু ঈদ উল ফিতরের একটা বন্ধ আছে, এই জন্য আমরা দ্বিতীয় ধাপে ডেলিভারি শুরু করবো এপ্রিল মাসের 4 তারিখ থেকে নিয়ে নভেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত। যারা এখন থেকে 31 মার্চের ভিতর পোনা বুকিং করবেন এবং কি ঈদের পরে ডেলিভারি নেবেন তাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আপনার পোনার পরিমাণ যদি 31,000 থেকে 99,000 পিস হয়, অর্থাৎ খুচরা পোনা হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন সম্পূর্ণ গাড়ি ভাড়া ফ্রি। আপনার পোনার পরিমাণ যদি 8,000 পিস থেকে 30,000 ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি পাচ্ছেন গাড়ি ভাড়াতে 50% ছাড়। আমরা এতক্ষণ জানলাম যে কি কি কারণে এই রোগটা হয়ে থাকে। এখন এই রোগটা থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো পুকুরে পরিবেশ ভালো রাখতে হবে। পুকুরে পরিবেশ ভালো রাখার পাশাপাশি আমাদের কি করতে হবে? কমার্শিয়াল ফিড খাওয়াইতে হবে, অর্থাৎ বাজারে কিনা খাবার, ভাসমান খাবার যেটা পাওয়া যায় সেটা আমাদের খাওয়াইতে হবে। এতে করে কিন্তু আমাদের রোগটা থেকে বাঁচানোর অনেকাংশে কিন্তু সম্ভব হচ্ছে। আমাদের পুকুরে সার ব্যবহার কমাইতে হবে, জৈব সার হিসেবে আমরা যে খৈল, গোবর এইসব ব্যবহার করি এইসব বন্ধ করতে হবে। পাশাপাশি আমরা মুরগি লিটার ব্যবহার করবো না। এইসব জিনিস যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু পুকুরের পরিবেশ ভালো রাখা যায়, আর পুকুরের পরিবেশ ভালো থাকলে সেক্ষেত্রে এই রোগটাও কম হয়। এখন শুনতে আমাদের মাছের রোগ হয়ে গেছে, রোগ হয়ে গেলে কি করবো? রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি করতে পারি? সুমিতন আমাদের বাজারে হরো পাওয়া যায়, সেই সুমিতনটা আমরা 4 থেকে 5 সপ্তাহ ব্যবহার করবো। 1 সপ্তাহ ব্যবহার করলে হবে না, 5 সপ্তাহ ব্যবহার করতে হবে, বা অনেক সময় 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। একদিন ব্যবহার করছি, 7 দিন পর আবার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা 7 দিন পর পর আমরা মোটামুটি 5 সপ্তাহ বা 4 সপ্তাহ ব্যবহার করলে উকুন রোগটা থেকে অনেকাংশেই কিন্তু বেঁচে থাকা যায়। আমরা কি করবো? প্রতি 1 বিঘা জায়গার জন্য 250 মিলি করে আমরা সুমিতন ব্যবহার করতে পারি। এতে করে অনেকাংশে কিন্তু রোগটা থেকে বাঁচানো যায়। এই রোগটা যদি একদম মহামারী আকারে যদি ছড়ায় যায় সেক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যায় পড়তে হয়। খামারে কিন্তু অনেকটাই কিন্তু লোকসানে পড়ে যান, কারণ কি মাছ মারা যাওয়া শুরু হয়ে যায়। এই জন্য বলবো মাছ যাতে মারা না যায়, মাছ যাতে রোগ মুক্ত ভাবে মাছ চাষটা হয়, সেই দিকটা আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এর পাশাপাশি বাজারে আরো 2টা মেডিসিন আছে, যেই 2টা মেডিসিন মোটামুটি বাজারে খুব প্রচলিত এবং কি এই 2টা মেডিসিন খুব পাওয়ারফুল একটা মেডিসিন, অবশ্যই আমাদের দেখতে হবে। সেটা কি আইভারমেকটিন 1 ইসি, এটা আমরা ব্যবহার করতে পারি, অথবা আমরা ডেল্টামেথ্রিন 1.7 ইসি এই মেডিসিনটা ব্যবহার করতে পারি। অর্থাৎ আইভারমেকটিন অথবা ডেল্টামেথ্রিন এই 2টা মেডিসিন যে কোনো একটা মেডিসিন আমরা ব্যবহার করতে পারি। তবে খেয়াল করতে হবে এই 2টা মেডিসিনের সাইড ইফেক্ট আছে, অর্থাৎ এরা পুকুরে প্রচুর পরিমাণে ক্ষতি করতে পারে। অর্থাৎ পুকুরের যত পরিমাণ আপনার প্লাঙ্কটন আছে সেগুলো মেরে ফেলতে পারে, পুকুরে ছোট ছোট প্রাণীকণা থাকে সেই প্রাণীকণা মেরে ফেলতে পারে। এর পাশাপাশি পুকুরে ঝিনুক থাকে, শামুক থাকে, বিভিন্ন ধরনের প্রাণীকণা থাকে। এই সব জিনিস কিন্তু মাছের কিন্তু প্রিয় খাবার, অথবা এই সব জিনিস কিন্তু পুকুরের পরিবেশ ভালো রাখার জন্য কিন্তু কাজ করে থাকে। এইসব জিনিসও মারা যায় থাকে। এই জন্য বলবো আইভারমেকটিন বা ডেল্টামেথ্রিন এইসব ব্যবহার করার আগে অবশ্যই একজন উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করে এই মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। অনেক সময় দেখা যায় এই রোগটা ভালো করার জন্য আমরা অতিরিক্ত পরিমাণ ডোজ ব্যবহার করে ফেলি, এতে করে মাছ সুস্থ হতে পারে কিন্তু মাছ দুর্বল থেকে যেতে পারে এবং কি মাছের গ্রোথ কমে যেতে পারে। এইসব জিনিস আমাদের জানতে হবে, বুঝতে হবে, জেনে বুঝে আমাদের সঠিক পরিমাণ মেডিসিন ব্যবহার করতে হবে। তবে সুমিতনটা ব্যবহার করলে দেখা যায় অনেকাংশে কিন্তু রোগ থেকে বাঁচানো সম্ভব হয়। তবে যদি অতিরিক্ত পরিমাণ হয়ে যায়, প্রকট আকার ধারণ করবে, সেক্ষেত্রে কিন্তু এই 2টা মেডিসিন ব্যবহার করা লাগতে পারে। তো এই জিনিসগুলো আমরা জেনে বুঝে মেডিসিন ব্যবহার করবো, এতে করে আমাদের মাছগুলোকে রোগ থেকে বাঁচানো কিন্তু সম্ভব হয়ে যাবে। তবে আমি অবশ্যই বলবো আপনাকে মাছ চাষটা করতে হবে নিরাপদভাবে, মাছ চাষটা করতে হবে ঝুঁকিহীনভাবে, মাছ চাষটা করতে হবে আপনাকে লাভজনক উপায়। এতে করে আপনার মাছ চাষ অবশ্যই আপনার জন্য আনন্দদায়ক পেশা হবে। কিন্তু বারবার যদি মাছটা রোগাক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ চাষটা কিন্তু আর আনন্দদায়ক পেশা হবে না, আপনার জন্য কিন্তু কষ্টের পেশা হয়ে যাবে। এই জন্য বলবো আপনার পুকুরের পরিবেশটা ভালো রাখেন, আপনি সঠিক পরিমাণ মাছ মজুত করেন, সঠিক গণতে মাছ মজুত করেন, আপনার অবশ্যই ভালো মানে পোনা নিয়ে মাছ চাষটা করেন, এতে করে আপনি লাভবান হতে পারবেন। এখন আপনি বলবেন যে ভাই ভালো মানে পোনা আমরা খুঁজতেছি কিন্তু আমরা ভালো মানে পোনা পাই না। দেখেন সাকিব এগ্রোটেকে আপনারা শুধুমাত্র এসে তেলাপিয়ার পোনা পাবেন, অন্য কোনো পোনা আমাদের কাছে পাবেন না। আমাদের কাছে অনেকেই আসেন যে যারা কার্পজাতীয় মাছের পোনা খুঁজতে আসেন, আমাদের কাছে আসেন যে কার্পজাতীয় মাছের ভালো সোর্স দিতে পারবো কিনা, কোথায় থেকে কার্পজাতীয় মাছের পোনা নিলে আমরা ঠকবো না, আমরা লোকসানে পড়বো না। এক্ষেত্রে আমরা বলবো সাকিব এগ্রোটেক কার্পজাতীয় মাছের কোনো সোর্সিং করে দিয়ে থাকে না, সাকিব এগ্রোটেক কার্পজাতীয় মাছের কোনো পোনা উৎপাদন করে না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র এসে তেলাপিয়ার পোনার জন্য। আশা করবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।